আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার শিকদার। আজকে তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটা হচ্ছে এসএসসির উচ্চতর গণিতের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে 11 অধ্যায়, এবং সেই অধ্যায়ের নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়টার নিয়ে বলার আগে আমি বলতে চাই কেন এটা নিয়ে আলোচনা করছি। এখান থেকে আমাদের এসএসসিতে প্রশ্ন আসবেই, শুধু এসএসসি না, এই চ্যাপ্টারটা তোমার যে কোনো পরীক্ষায় যতদিন পর্যন্ত সিলেবাসে থাকবে ততদিন পর্যন্ত আসবে। এবং এরপরে যখন এইচএসসিতে যাবা, এইচএসসিতেও এই স্থানাঙ্ক জ্যামিতির একটি চ্যাপ্টার আছে, যেমন সরলরেখা, বৃত্ত, এগুলোর যেন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেজন্যই আমার আজকের এই আলোচনা। তো এই আলোচনার বিষয়গুলো আমি আমার বোর্ডের ডান পাশে লিখে রেখেছি। সেটা হচ্ছে বিষয়গুলো কি কি আছে, স্থানাঙ্ক জ্যামিতি কি, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে করব, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়, কয়েকটা পদ্ধতি আমি দেখাবো, সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করে, বা সরলরেখার ঢাল বলতে কি বোঝায়, সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে, দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করার লম্ব হবার ও সমান্তরাল হওয়ার শর্ত কি, এবং সর্বশেষে দেখাবো যে এই স্থানাঙ্ক জ্যামিতির যে লেখচিত্র অঙ্কন করি আমরা, সেটা কিভাবে আমি খুব সহজেই লেখচিত্র অঙ্কন করতে পারি। তো শুরু করছি স্থানাঙ্ক জ্যামিতি কি সেটার সংজ্ঞা থেকে। স্থানাঙ্ক জ্যামিতি বলতে আমরা যেটা বুঝি যে বিন্দু, সরলরেখা, বক্ররেখা, এগুলোর যে বীজগাণিতিক প্রকাশ, যে বিষয়ের মাধ্যমে আমরা এগুলোকে বীজগাণিতিকভাবে প্রকাশ করতে পারি, সেই পদ্ধতিটির নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। যদি আমি উদাহরণ সহ বোঝাতে চাই, যেমন আমি বললাম কি বিন্দু, বললাম সরলরেখা, বললাম বক্ররেখা। তো এই যে রেখা বা বিন্দু, এগুলো কিন্তু আমি চিত্রের মাধ্যমে দেখছি, তার মানে হচ্ছে জ্যামিতিক আকারে দেখছি। তো জ্যামিতিক আকারে দেখার পরে আমি এটাকে যদি বীজগাণিতিক রূপ দিতে চাই, সেটা বীজগাণিতিক রূপ দেব কিভাবে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা সবাই জানি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স এবং ওয়াই অক্ষের মধ্যে এই যদি ধরি, এই বিন্দুটা কোথায় আছে, সাপোজ এই বিন্দুটা এখানে আছে, যেটা এক্স অক্ষ বরাবর যদি আমি 5 একক যাই এবং ওয়াই অক্ষ বরাবর যদি 3 একক যাই, তাহলে আমি সেই বিন্দুটি খুঁজে পাই, যে বিন্দুর নাম হচ্ছে এক্স ওয়াই বিন্দু। তাই এক্স এর মান কত? 3, আর ওয়াই এর মান কত? এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে এখানে 3। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 5, 3। আর এই বিন্দুর নাম যদি আমি দেই এ, তাহলে আমি এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে লিখবো? এ দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখবো 5, 3, যেটা হচ্ছে 5 হচ্ছে কিসের মান? এক্স এর মান, এবং এক্স হচ্ছে 3 হচ্ছে ওয়াই এর মান। আশা করি বুঝতে পেরেছো। আবার যদি আমি বলি যে এই সরলরেখার কথা, তাহলে এই সরলরেখা যদি একটা আঁকি, তাহলে এই সরলরেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই সব বিষয়াদি আমি যেই পদ্ধতির মাধ্যমে আমি প্রকাশ করি, সেটাই হচ্ছে আমার স্থানাঙ্ক জ্যামিতি। বোঝা গেল? তো আমরা আরও ক্লিয়ার হব, সামনের যে টপিকগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করলে আমি স্থানাঙ্ক জ্যামিতি আরও ক্লিয়ার হয়ে যাব। এরপরে আমি আসি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমি কিভাবে দুইটি বিন্দু যদি দেওয়া থাকে, আমি বিন্দু দেখলাম কিভাবে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। দুইটি বিন্দু যদি থাকে এরকম, আর এই একটা বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু, এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমি কিভাবে নির্ণয় করব? আমি তার আগে যদি একটা উদাহরণ দিই, আমার কাছে একটা স্কেল আছে। আমার কাছে কি আছে? একটা স্কেল। স্কেলেতে আমাদের এরকম দাগ কাটা থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম। তার মানে এই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি যদি বলি যে এই 4 নাম্বার বিন্দু থেকে 9 নাম্বার বিন্দুর দূরত্ব কত, সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সবাই সহজভাবে বলে দেবে 9 বিয়োগ 4 = 5, তার মানে 5 একক, তাই না? আমি তো এভাবেই নির্ণয় করি যে এখান থেকে এইখানে এতটুকু দূরত্ব আমরা এভাবে নির্ণয় করি। তাহলে আমিও এখানে যখন আমি স্থানাঙ্কতে যাব, তখন আমার এটা বিন্দুর স্থানাঙ্ক থাকতে পারে হচ্ছে এভাবে যে 5, 3, আর একটা থাকতে পারে 7, 6। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যদি আমার এখানে শুধু 5 থাকতো, 7 থাকতো, আমি বিয়োগ করতাম এই সিস্টেমে। যদি আমার এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম থাকে যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তখন তো আমি ওইভাবে লিখতে পারি না যেভাবে আমি বলেছি। এটা হচ্ছে আমার বেসিক ধারণা।
এই ধারণা থেকেই মূলত আমার এই ধারণাতে আমি আসছি। তো আমি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব? এই দুইটা বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষের উপরে দুইটা লম্ব টানি অথবা ওয়াই অক্ষের উপরে যদি দুইটা লম্ব টানি, তাহলে কিভাবে নির্ণয় করি? যে আমি এই ওয়াই অক্ষটা বাদ দিলাম, আমি এক্স অক্ষ দিয়েই বোঝাচ্ছি। তাহলে এখান থেকে এটা সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। এই বিন্দুর স্থানাঙ্ক ধরি হচ্ছে, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, তার মানে 2, 3। এই বিন্দুর স্থানাঙ্ক ধরি এখানে 5, এখানে হচ্ছে সাপোজ 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 4, তাই না? তাহলে এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব? তাহলে এটা যদি 2 হয় আর এই থেকে এই পর্যন্ত যদি 5 হয়, তাহলে আমি এই থেকে এই পর্যন্ত দূরত্ব কত বলবো? এটার মতো কত হবে? এখান থেকে এই পর্যন্ত 2, এখান থেকে এই পর্যন্ত 5, তার মানে কি 5 বিয়োগ 2, তার মানে কত? 3 একক। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 আর এই বাহুর দৈর্ঘ্য কত তাহলে? কারণ আমার এখান থেকে আমি বলেছি এই পর্যন্ত যদি 3 হয়, তাহলে এটা আর এটা সমান্তরাল, তাহলে এই থেকে এই পর্যন্ত দূরত্বটাও 3 আর এই টোটাল দূরত্বটা হচ্ছে 4, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? 4 - 3, তার মানে 1 একক। তার মানে এতটুকু হচ্ছে 1 আর এটা হচ্ছে 3। এখন একটু খেয়াল করো, জ্যামিতিতে আমরা চলে যাই, সেখানে কি আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার যদি এটা সমকোণ হয়, তাহলে এটা কি? এক্স্যাক্টলি, এটা হচ্ছে অতিভুজ। এটা যদি অতিভুজ হয়, এটা হয় তাহলে ভূমি, এটা লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে কত? 3 এর স্কোয়ার, আর লম্ব স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, আর ভূমি মানে হচ্ছে 3 এর স্কোয়ার। আচ্ছা, এই 1 এর স্কোয়ার আমি কোথা থেকে পেয়েছি? 1 এর স্কোয়ার পেয়েছি আমি 4 - 3 করে। তাহলে আমি এখানে যদি লিখি 4 - 3 তার হোল স্কোয়ার, আর 3টা পেয়েছিলাম এখান থেকে 5 - 2, তার মানে 5 - 2 তার হোল স্কোয়ার। তার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এটা। সুতরাং অতিভুজ ইকুয়াল টু কি হয়? স্কোয়ারটা ওপাশে গেলে আমরা সবাই জানি কি হয়? রুট। তার মানে 4 - 3 তার হোল স্কোয়ার প্লাস 5 - 2 তার হোল স্কোয়ার। সংখ্যা দিয়ে আমরা এইভাবে একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এবি বিন্দুর দূরত্বই হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য। এবি বিন্দুর দূরত্বই হচ্ছে এবি বাহুর কি? দৈর্ঘ্য। তাহলে অতিভুজ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, তার মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন যদি আমি সূত্রে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কি হবে? আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক 2, 3 না ধরে x1, y1 ধরি, এই বিন্দুর স্থানাঙ্ক 5, 4 না ধরে আমি যদি ধরি x2, y2, সেই ক্ষেত্রে আমি এই 2 এর পরিবর্তে x1, 3 এর পরিবর্তে y1, 5 এর পরিবর্তে x2, 4 এর পরিবর্তে y2 যদি এখানে বসাই দিই, তাহলে আমার এখানে কি আসে? সূত্রটা আসছে x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। তাই তো? ক্লিয়ার তো বিষয়টা? তাহলে আমরা কি লিখতে পারি? এই সূত্রটা যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে? √x2 - x1 প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। আর এটা হচ্ছে, যদি বিন্দুর কথা বলি, তাহলে বিন্দু দুটি কি হবে? x1, y1 বিন্দু আর x2, y2 বিন্দু। আর যদি বলি এই বিন্দুর নাম a, এই বিন্দুর নাম b, তাহলে আমি বলবো ab ইকুয়াল টু এটা। ঠিক আছে? এখন যে কোনো ক্ষেত্রে যদি আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করে সেখানে ওই বিন্দুর দুইটির দূরত্ব বা এবি বাহুর দৈর্ঘ্য, কথা কিন্তু এক, এবি বাহুর দৈর্ঘ্য এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যে কোনো প্রশ্নই আসুক না কেন, আমার ফর্মুলা কিন্তু একটাই।
আশা করি ক্লিয়ার তোমরা সবাই। আর যদি কেউ কারো কোনো কনফিউশন থাকে এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ তুমি একা শিখলে তোমার বন্ধুরা শিখলো না, তখন তো আসলে জাস্টিফাইড হলো না। আর আমরা সবাইকে সাহায্য করব, পরীক্ষার হলে সাহায্য না করে আমরা যদি আগে ভাগে তাদেরকে শেখাতে পারি সেটা আরও বেশি কাজে দেয়। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ভিডিওটি শেয়ার করে দিতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এর পরে আসছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যদি করতে হয় তাহলে আমার তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানতে হবে, তাই তো? তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় আমরা কিন্তু জানি, তাই না? যদি এটা x1 y1 হয়, এটার স্থানাঙ্ক x2 y2 হয়, এটার স্থানাঙ্ক x3 y3 হয়, তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিভাবে? আমরা একটা সূত্র জানি, হাফ ইন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, আমার এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি আর উচ্চতা কি আমার এখানে আছে? ধরে নিতে পারি আমার এখানে নাই, অতএব আমি ধরলাম এই অঙ্কটা আমি এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারছি না। আচ্ছা, আর একটা সূত্র আমরা জানি, আর একটা সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফলের আর একটা সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন প্রশ্ন আসতে পারে এখানে এস কি, এ কি, বি কি, সি কি, তাই না? এ হচ্ছে, ধরো এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, তাই তো? তাহলে এই তিনটে যদি আমি বলে দেই তখন কি হবে? আমি এ বি সি পেলাম, তাহলে এস কি? প্রশ্ন আসে কি না? হ্যাঁ, এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা ইকুয়াল টু এস। অর্ধ পরিসীমা কি? ত্রিভুজে আগে বুঝতে হবে পরিসীমাটা কি। ত্রিভুজ বা যে কোনো একটা ক্ষেত্র চতুর্দিকে যে বাহুগুলোর সমন্বয়ে গঠিত বা যে রেখার সমন্বয়ে গঠিত তার দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমা। যদি এটা ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য এর যোগফল। যদি সেটা চতুর্ভুজ হয় চতুর্ভুজের পরিসীমা হচ্ছে তার চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। যদি সেটা পঞ্চভুজ হয় পঞ্চভুজের পরিসীমা হচ্ছে তার পাঁচটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। যদি সেটা বৃত্ত হয় তাহলে বৃত্ত হলে কি হবে? বৃত্ত হলে এই যে রেখাটা আছে, বৃত্ত গঠন করতে আমি যে রেখাটা তৈরি করেছি সেই রেখাটাকে যদি আমি এখান থেকে ছিঁড়ে সোজা করে দিই তাহলে এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাই হচ্ছে এর পরিসীমা। আর বৃত্তের যে পরিসীমা সেটাকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের ক্ষেত্রে আমরা শুধু নামটাকে চেঞ্জ করে দিছি, কি হচ্ছে? বৃত্তের পরিসীমাকে আমরা বৃত্তের পরিধি বলি। ঠিক আছে, ক্লিয়ার তো? তো আমরা যদি পরিসীমা জানি তাহলে পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা, মানে এস ইকুয়াল টু কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এস এর মান। ঠিক আছে, এই আর একটা সূত্র জানলাম। নেক্সট আর একটা সূত্র জানি যে আমি পরিসীমা বের করব না, আমার স্থানাঙ্ক দেওয়া আছে, আমি সেখান থেকে সরাসরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আরও একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? হাফ ইন্টু একটা মডুলাস চিহ্ন, মডুলাস চিহ্নের পরে x1 x2 x3, আবার প্রথমটা শেষে x1, আবার নিচে কি হবে তাহলে বুঝতেই পারছো, y1 y2 y3 আবার y1। এই হচ্ছে তিনটা সূত্র। এই সূত্রগুলো কিভাবে তুমি অ্যাপ্লাই করবা সেটা তুমি নিশ্চয়ই জানো। আমি শুধু মানগুলো বসাই দিয়ে আমি ক্যালকুলেশন করব, তাহলেই আমার অঙ্ক হয়ে গেছে। কিন্তু এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি সেই ফর্মুলাটা দেখাবো। সূত্রের অ্যাপ্লাইটা আমি দেখানোর জন্য পুরোটা মুছে এই সূত্রটা আবার উপরে লিখে নিচ্ছি। হ্যাঁ, কি ছিল সূত্রটা? ছিল হচ্ছে হাফ ইন্টু x1 x2 x3 আবার x1 y1 y2 y3 আবার y1। তারপরে আমি কি করব? এই হাফটা নিব, দেন একদম ইজি এটার সাথে এটা গুণ করব, x1 y2 প্লাস দিয়ে এটার সাথে এটা গুণ করব, মানে x2-র সাথে মানে কোনাকুনি গুণ করব। হ্যাঁ, তাহলে x2 y3 প্লাস x3 y1। এই যে কোনাকুনি গুণ করা শেষ, এখন বাকি আছে কোন কোনাকুনি?
এই কোণাগুনি নাকি, তাহলে এগুলো সব আবার আমি মাইনাস দিয়ে গুণ করবো। ফর্মুলার একটা সূত্রের একটা মাইনাস আছে, সেই মাইনাস দিয়ে গুণ করব। তাহলে y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1। তাহলে এটাই হচ্ছে, এরপরে আমি যদি এখানে মানগুলো জানা থাকে তাহলে গুণ করে ক্যালকুলেশন করব, আমার ক্ষেত্রফল চলে আসবে। আর ক্ষেত্রফলের একক অবশ্যই বর্গ একক হবে। এইটা আমরা অনেকেই ভুল করি, আমরা শেষে এককটা দিতে ভুলে যাই। এককটা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করার পরে তার এককটা দিতে হবে বর্গ একক। বোঝা গেল? এইটা যেন কারো কখনো ভুল না হয়, এদিকে খেয়াল রাখবা সবাই। ঠিক আছে, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 3টি জেনে গেলাম। আমার প্রশ্নে দেখবা, তোমাদের বইয়ের প্রশ্নে আছে যে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই 3টি বিন্দুর স্থানাঙ্ক থেকে যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল 3টি আলাদা আলাদা ভাবে নির্ণয় করো। তাহলে 3টি ফর্মুলা থেকে আমি 3 ভাবে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি হচ্ছে, সরলরেখার ঢাল। আসলে আমার সরলরেখার ঢাল কি, বা ঢাল বলতে কি বোঝায় সেটা আমার আগে বুঝতে হবে। ঢাল হচ্ছে, একটা সরলরেখার ঢাল বলতে আমরা এটাকে কি বুঝি, যে কতখানি মানে আড়াআড়ি আছে, তাই না? ঢালু আমরা বুঝি কি ঢালু। কিন্তু গণিতের ভাষায় বা ম্যাথমেটিক্সের ভাষায় ঢাল হচ্ছে কোনো একটা সরলরেখা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কথা বলেছি, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর আমরা সবাই জানি এক্স এর এই পাশটা হচ্ছে ধনাত্মক, এই পাশটা হচ্ছে ঋণাত্মক, ওয়াই এর এই পাশটা হচ্ছে, এইটা হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে এই যে চতুর্ভাগগুলো আছে, এই চতুর্ভাগগুলোকে আমরা কি বলি? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস। তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানও মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান, এই পাশে যেহেতু গেছি, এক্স এর মান প্লাস আর ওয়াই এর মান মাইনাস, তাই তো? এখন আমি ঢাল নির্ণয় কিভাবে করব? ঢালের সংজ্ঞাটা কি দিব? যে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যদি থিটা কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মান হচ্ছে তার ঢাল। তাহলে আমি যদি ইকুয়েশন বুঝাই, তাহলে ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তোমরা সবাই জানো, ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তাহলে কোনো বিন্দুর ঢাল আমি বলতে পারি সেটা ট্যানজেন্ট, মানে ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এই যে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে তার ট্যানজেন্ট, ট্যান মানে হচ্ছে ট্যানজেন্ট থিটা, এটাই হচ্ছে এই সরলরেখার ঢাল। এখন এই ট্যানটা কিভাবে আসলো? আসলে মূল ছিল হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাও বা কেন আসলো? এটা আসলো হচ্ছে আমার এদিকে আমি কতখানি গেছি আর উপরে কতখানি গেছি, এটা হচ্ছে আমার ভূমি আর উচ্চতার সাথে সম্পর্কিত। তাহলে ভূমি বরাবর আর উচ্চতা বরাবর কতটুকু গেছি, তাহলে উচ্চতা আর ভূমির সাথে সম্পর্ক কার? উচ্চতা, তাহলে লম্ব বাই উচ্চতা হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে কি? ভূমি তো ভূমিই আছে। তাহলে এক্স অক্ষ হচ্ছে ভূমি মানে হচ্ছে এক্স আর লম্ব মানে হচ্ছে ওয়াই। তাহলে এখানে লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। এজন্যই আসলে ট্যানজেন্ট আসছে, বা ট্যানজেন্ট আসছে এজন্যই এটা হয়েছে। যেভাবে চিন্তা করো যে ট্যান হয়েছে তাই লম্ব বাই ভূমি, অথবা লম্ব বাই ভূমির কারণেই হচ্ছে ট্যান। ঠিক আছে, তাহলে এই যে লম্ব, তাহলে ওয়াই বাই এক্স আসছে, এখান থেকে আমার এই সূত্রটা চলে আসছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলো যদি তুমি ভালোভাবে ক্লিয়ার থাকো তাহলে এই ধরনের অঙ্ক করতে তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা সূত্রটা কি জানলাম? যে এম ইকুয়াল টু ঢাল, যেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে কি? লম্ব বাই ভূমি। আমরা সবাই জানি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে হচ্ছে ওয়াই আর ভূমি মানে হচ্ছে এক্স। এখন ওয়াই বাই এক্স এর মান যদি আমার জানা না থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকে সরলরেখার, সেক্ষেত্রে কি হবে? সূত্রটা হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তার মানে সরলরেখার ঢালের সূত্র আমি পেয়ে গেলাম। সরলরেখার ঢালের সূত্র আমি
পেয়ে গেলাম সরলরেখার ঢালের সূত্র এটা। এই সূত্র থেকেই আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। এই সূত্র থেকে আমি কি পারবো? সরলরেখার সমীকরণ নির্ণয় করতে। সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্রটা কি আসলে? সরলরেখার সমীকরণে অবশ্যই এক্স অজানা রাশি দুটো থাকতে হবে, নইলে সমীকরণ হবে না। হ্যাঁ, যদি সবগুলো রাশির মানই আমি জানি তাহলে সেটা কি সমীকরণ থাকে? সেটা তো মান হয়ে যায়। তো অজানা রাশি হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই ক্ষেত্রে এটার মান কি ছিল? এটা ছিল হচ্ছে ঢাল, যার মান হচ্ছে এম। তাহলে আমি আরও একটা সূত্র লিখতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু এম। যদি প্রশ্নে তুমি দেখো যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে আমি এই ইকুয়েশনটি ইউজ করব। দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এরকম একটা বিন্দু, এরকম একটা বিন্দু, এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক এরকম দেওয়া আছে, কি আছে? x1 y1 আর x2 y2। তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এই সূত্রটা। আর যদি কোনো প্রশ্নে তুমি দেখো যে কি আছে, একটা বিন্দু দেওয়া আছে y1 এবং তার ঢাল m ইকুয়াল টু দেওয়া আছে কিছু একটা, তাহলে এই ধরনের প্রশ্নে যদি বলে যে এই বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে আমার ইকুয়েশন হচ্ছে এটা। দুইটি ইকুয়েশনই কিন্তু এক। দেখো এখানে আমরা যেটা লিখেছি এটা মানে হচ্ছে কি? এম। তাহলে আমি এটার পরিবর্তে এম বসাই দিছি, ঢাল। তাহলে এই হচ্ছে ইকুয়েশন। তাহলে এই যদি ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে যে এ বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট কোনো সরলরেখার সমীকরণ, তার সূত্র হচ্ছে এটা। দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। মনে থাকবে? আশা করি মনে থাকবে। তোমরা এখনো যারা আমার এই ভিডিওটি শেয়ার করোনি, তোমরা অবশ্যই শেয়ার করে দিবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, পরবর্তী টপিকে। সেটা হচ্ছে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করার শর্তটা কি? দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সরলরেখার সমীকরণ এভাবে হতে পারে y ইকুয়াল টু 2x প্লাস 5, আর একটা হতে পারে y ইকুয়াল টু 3x মাইনাস 3। এই একটা সরলরেখার সমীকরণ আর এই একটা সরলরেখার সমীকরণ। এখন এই দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, এই দুইটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, কয়টা বিন্দুতে করবে? একটা বিন্দুতে করবে, অবশ্যই একটা বিন্দুতে করবে। একটা বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এই বিন্দুতে এইখানের যে এক্স ওয়াই এর মান আছে আর এই সরলরেখার যে এক্স ওয়াই এর মান আছে সেটা সেম হবে, তাই তো? সেটা সেম হবে। যদি সেম হয় তার মানে হচ্ছে এই দুইটা সরলরেখার সমাধান করার পরে এক্স এবং ওয়াই এর একটা মান আমি পাবো, এক্স এবং ওয়াই এর একটা মান আমি পাবো। যদি পাই তাহলে কি হবে? এই সরলরেখাটা পরস্পরকে ছেদ করেছে। আচ্ছা, আরও একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এই সরলরেখা দুইটা যদি পরস্পরকে সমান্তরাল করে, তাহলে কি হবে? এই সরলরেখা দুইটার ঢাল একই হবে, কারণ এটাও যে কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটাও সেই একই কোণ উৎপন্ন করেছে। তাহলে যদি দুইটা পরস্পর একই কোণ উৎপন্ন করে, তাহলে পরস্পর এটা কোনোদিন নিজেদের মধ্যে ছেদ করবে না। ছেদ না করলে এটা পরস্পরের সাথে কি হবে? সমান্তরাল হবে। সমান্তরালও যদি না হয়, তাহলে একই সরলরেখায় থাকলেও কিন্তু ঢাল এক। এক্স অক্ষ এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, তার মানে এই কোণ আর এই কোণ তো সমান। আমরা জানি এই এক্স অক্ষ তো পরস্পর সমান্তরাল, তাহলে এই যে অনুরূপ কোণগুলো সমান, তাই না? তাহলে একই সরলরেখায়ও থাকতে পারে, সমান্তরালও হতে পারে। যদি তিনটি বিন্দু বা চারটি বিন্দু দেওয়া থাকে বা দুইটা সরলরেখা দেওয়া থাকে, যে দেখাও যে দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে এই সরলরেখা দুইটার ঢাল বের করতে হবে। ঢাল বের করার পরে যদি দেখি সরলরেখা দুইটার ঢাল সমান, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে কি বলতো? পরস্পর সমান্তরাল। আর লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে, সরি, আরেকটা জিনিস মাঝখানে যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে সরলরেখার প্রশ্নে আসতে পারে যে দেখাও যে এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু পরস্পর কি? এই তিনটা বিন্দু পরস্পর একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা এটাকে কি কি নিয়মে প্রমাণ করতে পারি যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত? এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। সেক্ষেত্রে কি হবে? এ বি এর ঢাল m1 আর বিসি এর ঢাল
M2 অথবা AB এর ঢাল আর AC এর ঢাল যদি সমান হয় তাহলে কি কি লিখতে পারি? AB এর ঢাল আর AC এর ঢাল এই যদি সমান হয় তাহলে আমি বলবো বিন্দু তিনটি সমরেখ মানে একই সরল রেখায় অবস্থিত। আরেকটা ভাবে লিখতে পারি যে এই তিনটি বিন্দু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আগে দেখাইছি, মনে আছে তো? তাহলে তিনটি বিন্দু দিয়ে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলেও বিন্দু তিনটি সমরেখ। দুইভাবে করতে পারি, ঢাল দুইটা সমান হলে, ক্ষেত্রফল 0 হলে এই বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। এরপরে আসি, দুইটা বিন্দু পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুইটা বিন্দু পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? এই হচ্ছে একটা বিন্দু, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি? তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এটার ঢাল আর এইটার ঢালের গুণফল, দুইটি ঢালের গুণফল সব সময় কি হবে? -1 হবে। যদি দুইটি ঢালের গুণফল মানে M1 আর M2 এর গুণফল যদি -1 হয় তাহলে এরা পরস্পরের সাথে কি করবে? লম্বলম্বীভাবে ছেদ করবে। মনে থাকবে নিশ্চয়ই। পরবর্তীতে কোন একটা ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করার ট্রাই করব যে কেন এই দুইটার গুণফল -1 হবে যখন তারা পরস্পরের লম্ব। অবশ্যই সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের এই ফেসবুক পেজটি, এবং যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবে, আর যারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা সূত্রগুলো এই ভিডিওতে শুধু সূত্রগুলো বুঝালাম, এখন কিভাবে একটা লেখচিত্র আঁকতে হয় সেটা দেখাবো। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে বোর্ড আছে, আমার ওই লেখচিত্র অঙ্কন করার জন্য যে গ্রাফ বোর্ড থাকার দরকার সেটা নাই, আমি বোর্ডের মাধ্যমে বোঝানোর ট্রাই করি। আমার একটা বিন্দু আছে, ধরো A = 5 3, B = 2 6। তাহলে আমি এই দুইটা বিন্দু কিভাবে নির্ণয় করব? A = 5 6 মানে 5 3 মানে হচ্ছে x এর মান 5, y এর মান 3। তাহলে x এর মান 5, এই 1 2 3 4 5 6 7 8 এরকম যদি দেই, এরকমই তো থাকে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এর মান, x এর মান কত? এই a বিন্দুর ক্ষেত্রে x এর মান হচ্ছে 5, y এর মান, আর এখানে y এর মান কত? 3। তার মানে এই বরাবর, এই আর এই বরাবর। আমি যদি এতটুকু মুছে দিই সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কি বিন্দু? এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক কত? 5 3। আর একটা কত? বি বিন্দু কত? 2 6। তার মানে এই হচ্ছে 2, আর এই বরাবর 6 যাবো এখানে, এটা হচ্ছে বি যার মান হচ্ছে 2 6। তাহলে এই হচ্ছে আমার সরল রেখা। আমি সরল রেখা আঁকবো হচ্ছে এই বিন্দু ছেদ করে এদিকে, আর যদি এতটুকু দেখি তাহলে রেখাংশ হবে, আর যদি এটা ছেদ করে এদিকে দেই সেটা হবে কি? সরল রেখা। ঠিক আছে? তো এই কিভাবে বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে আমি কিভাবে সরলরেখা আঁকতে পারি তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছ। আমি যদি এখন বলি যে একটু উদাহরণ দেওয়ার ট্রাই করি, যে আমি যে AB সরলরেখাটা আঁকলাম সেই সরলরেখার ঢাল কত? আমরা ইজিলি কিন্তু সেই সরলরেখার ঢাল বের করতে পারি। যে ঢাল M = কি বলেছিলাম সূত্র মনে আছে? y2 - y1 / x2 - x1। তাহলে ঢাল কত হবে? y2 কত? দেখো এখানে y2 হচ্ছে 6, তার মানে 6 মাইনাস কত? 3। একটু খেয়াল করে দিতে হবে, তুমি y2 এর জায়গায় x2 দিয়ে দিলে, তারপরে y1 এর জায়গায় x1 দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না। তাহলে 6 - 3, আর এখানে হবে 2 - 5, 2 - 5। তাহলে এখানে উপরে কত আসে? উপরে কত আসে? 3 আসে। নিচে কত আসে? -3 আসে। তার মানে এর মান কত হয়? এর মান হয় -1। তাহলে -1 হচ্ছে এই সরলরেখার ঢাল। যদি একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে আমার সরলরেখার যে ঢাল পেয়েছি সেটা যদি ঋণাত্মক হয়, ঢালের মান ঋণাত্মক হলে সেটা হবে স্থূল কোণ, আর এই ঢালের মান যদি ধনাত্মক হয় সেটা হবে সূক্ষ্ম কোণ অথবা সমকোণ। মানে স্থূল কোণ না, সূক্ষ্ম কোণ বা সমকোণ। ঠিক আছে? মনে থাকবে। সমকোণ হলে তো আবার ট্যানের মান তো কি হয়? ট্যানের মান অসংজ্ঞায়িত হয়ে যায়। তো
সেক্ষেত্রে আমি বলবো যে সূক্ষ্মকোণ হওয়ার সংজ্ঞা হচ্ছে যে এই ঢালের মান যদি ধনাত্মক হয়, গ্রেটার দেন 1 হয়, সেক্ষেত্রে আমার কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। আমার কিন্তু এই কোণের কথা বলছি না, আমি বলছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণের কথা বলছি। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তো আমি আজকে ট্রাই করলাম যে এই 11 অধ্যায় 11.1, 11.2, 11.3 এবং 11.4 এই প্রত্যেকটা অধ্যায়ে যে সূত্র নিয়ে আমরা কাজ করব সেই সূত্রগুলো বোঝানো ট্রাই করলাম যে আমার কোন কোন সূত্র ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে। তো এই কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার থাকো, আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো অঙ্কগুলো আমরা কিভাবে করব, বা সলভ ক্লাস যেগুলো হবে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। সেজন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে হবে, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।